ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা এবং এই করোনাকালে আমরা করোনা নিয়েই কথা বলি। আমরা জানি যে ঢাকার বিভিন্ন এলাকা কোথাও কোথাও রেড জোন, কোথাও কোথাও গ্রিন জোন, এই নিয়ে এক ধরনের কনফিউশন তৈরি হয়েছে। রেড জোন ঘোষিত হয়েছে, কিন্তু সেখানে লকডাউন হবে কি হবে না তা নিয়ে কখনো সিটি মেয়রদের সঙ্গে আমাদের সংস্থাপন মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয় কে কখন কোন দিক থেকে কি কথা বলছেন, কোনটা লকডাউন হচ্ছে কোনটা নয়, সেটা নিয়ে একটা কনফিউশন। এত কনফিউশন, তার মধ্যে আমরা আবার কিছু কিছু ভালো উদাহরণ, ভালো ঘটনা শোনার চেষ্টা করি। কারণ আবারও কেন নতুন করে লকডাউন হতে যাচ্ছে, কেন রেড জোন, সেগুলো নিয়ে যখন প্রশ্ন ওঠে তখন আমরা ভালো উদাহরণই শুনতে চাই। কারণ আসলে করোনা খুব সহজেই চলে যাবে না। একেবারে আমরা যে খুব রাগে দুঃখে খুবই যদি বললেই থাকি যে এটাকে একেবারে ঝেঁটিয়ে বিদায় করো, সেটাও খুব সম্ভব নয়। সুতরাং আমাদেরকে আসলে করোনা বান্ধব একটা পরিস্থিতি তৈরি করতে হবে, যাতে নাকি আমরা করোনাকে মোকাবেলা করতে পারি এবং হার না মানি। সেরকম একটি অবস্থায় আমরা আজকে এই শিরোনাম রেখেছি, করোনা বান্ধব। যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, অধ্যাপক ডক্টর প্রাণগোপাল দত্ত, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির সদস্য। আমরা ডাক্তার মুস্তাফা জালাল মহিউদ্দিনকে পেয়েছি, তিনিও আমাদের সঙ্গে আছেন। তিনিও জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটির সদস্য এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি। আমরা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর মুস্তাক রাজা চৌধুরীকে পেয়েছি। মুস্তাক রাজা চৌধুরীর বর্ণাঢ্য এই কর্মের যেই খতিয়ান, তাতে যদি আমি বলি, আমরা একটু তার কাছ থেকে অভিজ্ঞতা থেকেই কিছুটা শুনতে চাই। কারণ তিনি এপিডেমিওলজি নিয়ে এবং অ্যানথ্রোপোলজি নিয়ে তিনি পড়েছেন। রিসার্চ নিয়ে তার বিরাট ভূমিকা আছে। ব্র্যাকে তিনি রিসার্চ সহযোগী হিসেবে ছিলেন, ডিভিশন গড়ে তুলেছেন এবং হার্ভার্ডে তিনি রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে যোগ দিয়েছিলেন। আমরা যুক্ত হচ্ছি কম্বোডিয়া থেকে, কিন্তু কম্বোডিয়া থেকে কথা বলবেন অন্যান্য দেশগুলো, অর্থাৎ আমরা ভিয়েতনাম উদাহরণ বারবার করে বলছি, ভিয়েতনাম, কম্বোডিয়ান এবং আশপাশের দেশগুলো নিয়ে যার কাছ থেকে কথা শুনবো তিনি ডক্টর জিয়াউদ্দিন হায়দার, বিশ্বব্যাংকের স্বাস্থ্য পুষ্টি এবং জনসংখ্যা বিষয়ক কার্যক্রমের ক্লাস্টার লিডার। সকলের কাছেই শুনবো, কিন্তু তার আগে আমরা জনমানুষের কাছে একটু শুনে নেই। সাধারণ মানুষ যে কনফিউশনের কথা শুরুতেই বলেছি আমি, সাধারণ মানুষ কিভাবে রিয়্যাক্ট করছেন, যে কোথায় লকডাউন কোথায় নয়, কেন আবার লকডাউন, কেন রেড জোন। আমাদের কথা, আমাদের এটি নিউজের একটা নিয়মিত আয়োজন, একেবারেই সাধারণ মানুষের মুখের সামনে আমরা আমাদের মাইক্রোফোনটি তুলে ধরি। তারা যা ভাবেন আমাদের চলমান ঘটনা নিয়ে, সেগুলো নিয়ে তাদের মন্তব্য, সেখান থেকে তুলে আনা দু একটি মন্তব্য আমরা একটু শুনছি অনুষ্ঠানের শুরুতে। না দিয়ে কারফিউ দেওয়া উচিত, জীবন ঝুঁকিতে না পড়ে। আগে জীবন বাঁচুক, তারপরে আমরা কর্মজীবন শুরু করি। এই 101 দিন হয়ে গেল, আমরা তো লকডাউন মানতেছি না। রেড জোন দিচ্ছে, রেড জোন না দিয়ে কারফিউ দেও। কারফিউ দিলে আমার মনে হয় আমাদের জন্য জীবন ঝুঁকি থেকে বাঁচতে পারবো। শুরু থেকে যেরকম লকডাউন দেওয়া হয়েছিল ওই রকম করে যদি বাস্তবায়ন করা হয়, লোকজন ওইরকম বের হবে না, মানে বের হবে প্রয়োজন ছাড়া বের হতে পারবে না। এরকম যদি থাকে, আরও সরকার থেকে মানে এমন একটা আইন করা দরকার যে মানে ওই আইনের মাধ্যমে মানে গ্রিন রেড জোনটা মানে ভালোভাবে ইয়ে হবে। ওইভাবে যদি করা হয় তাহলে আরও ভালো হবে আমাদের জন্য। আর গাড়ি ঘোড়া মানে লোকজন কিছু ধরা হোক, যে বলা হোক যে আপনারা আসলে কী কাজের জন্য যাচ্ছেন, এরকম যদি বলা হয় তাহলে লোকজন একটু ভয়ে থাকবে, একটা আতঙ্কে থাকবে, লোকজন রাস্তায় কম বের হবে। যেহেতু সংক্রমণ বাড়তেছে, সেক্ষেত্রে আমাদের অনেক আগেই আমাদের যারা বিশেষজ্ঞ তাদের মতামত অনুযায়ী সব কিছুকে আরও আগে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়তো আমার মনে হয়। বাট আমরা হয়তো অনেক দেরি করে ফেলছি। চার দোকানের বিষয়টা হচ্ছে যে একজন খাচ্ছে আর একজন আপনার ওই 4 কাপে খেলে যে সংক্রমণ হবে, এটাই স্বাভাবিক। এক্ষেত্রে আমাদের নিজেদের সচেতন হতে হবে, পাশাপাশি প্রশাসনের তৎপরতা থাকতে হবে এই বিষয়গুলো, এবং আমাদের যারা জনগণ আছি তাদেরকেও আমাদেরকে সম্মিলিতভাবে এই লকডাউনটাকে আরও বেগবান করার জন্য আন্তরিকতার সহিত কাজ করতে হবে। জোন ঠিকই আলাদা করা হয়েছে, কিন্তু মানুষ যত চলাচল, বাজারে যাচ্ছে, দোকানপাটে আড্ডা হচ্ছে, স্বাভাবিকভাবে চলতেছে। কিন্তু ইউলো জোন আর গ্রিন জোনে যেভাবে চলার কথা
রেড জোনে সেভাবে চলতেছে, কিন্তু রেড জোনে যেভাবে চলার কথা সেভাবে চলছে না। রেড জোনটা আরও কড়াকড়ি করার দরকার। আর ছুটির যে কথাটা আছে সেখানে ছুটিটা রেড জোনে করার সাথে সাথে ইউলো জোন এবং গ্রিন জোনও করা দরকার। গভর্নমেন্ট বলেছে রেড জোনে সাধারণ ছুটি, কিন্তু আমার অফিস বাইরে, আমি আজকে ডিউটি দিচ্ছি। এরকম আমার মতো আরও সাধারণ মানুষ আছে। আমি যদি এখন সাধারণ ছুটির আওতাতে পড়ি, যারা আমার মতো বেসরকারি চাকরিজীবী, তাদের জবটা নাও থাকতে পারে। এটা নর্মাল ইস্যু। এটা তো যখন আমি দেখব আমার চাকরি চলে যাবে, তখন আমি আসলে রেড জোনের বাইরে গিয়ে আমার কাজ করতে আমি বাধ্য, আমার বের হতে হবে। ঢাকা সিটিটাই যদি 14 দিনের জন্য বন্ধ করে দেয়, চিটাগাং সিটিটাই যদি 14 দিনের জন্য বন্ধ করে দেয়, বাকিগুলো ওপেন থাকুক। মানে বেসিক্যালি আমরা নারায়ণগঞ্জ, ঢাকা, চিটাগাং, গাজীপুর, তারাই তো বেশি এফেক্টেড। এরকম 4-5টা সিটি যদি একবারে লকডাউন, মানে ওয়ান কাইন্ড অফ কারফিউর মতো যদি দেয়, তাহলে মানুষ বের হবে না। ডক্টর মুস্তাক রাজা চৌধুরী, আমি আপনার কাছ থেকেই জানতে চাই, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে আপনি এই জনগণ যেই কথা বললেন, নিজেরা নিজেদের স্বাস্থ্য, লকডাউন মানবো কি মানবো না, কারফিউ করে দিবে কি দিবে না, আসলে কি লোকজন কম বেরোলে করোনা চলে যাবে? আর লকডাউনের যেই থিওরি, যেটা আমরা জানি, যাতে নাকি চিকিৎসায় একসঙ্গে চাপ না পড়ে। আমরা যে দেখলাম আজকে সর্বোচ্চ সংখ্যক শনাক্ত এবং সবচেয়ে বেশি 53 জন মারা গেছে, তার মধ্যে চিকিৎসা না পেয়ে, অর্থাৎ হাসপাতালে ভর্তি হতে পারেনি, হাসপাতালের বাইরে মারা গেছে, তেমনও তো আমরা পরিসংখ্যান পাইনি। তো এই আবারও রেড জোন, আবারও লকডাউন, সেটার তাহলে ফলাফলটা কি হবে? আমরা কি আসলেই করোনা বন্ধ অবস্থা হবে কিনা? ধন্যবাদ। আমরা যেটা শুনছিলাম, আমাদের আমাদের এই দেশের নাগরিকরা অনেক কথাই বলেছেন। তবে একটা কথা, যে সবাই কিন্তু কেউ কিন্তু বলছেন না যে এই লকডাউন বা এই করোনা বিরুদ্ধে যেসব কাজ করা হচ্ছে এগুলা বন্ধ করা হোক। কাজে আমার মনে হয় যে এইটা একটা পজিটিভ সাইড, যে কেউ এই জিনিসটাকে অপোজ করছেন না। তো এই যে একটা পজিটিভ জিনিসটা আছে, সেই জিনিসটাই আমাদেরকে ধরতে হবে এবং এটা ধরে আমাদেরকে এগোতে হবে। কিন্তু আমরা যে লকডাউন এবং জোনিং করছি, এটা কিন্তু এপিডেমিওলজিক্যাল মেথড। কাজে এটা কোনো ভুল নাই এবং এর মাধ্যমে হয়তো আমাদের যেতে হবে। কিন্তু সবচেয়ে বড় জিনিস হলো যে আমরা যেটাই করি সেটা কিন্তু জোরে সোরে করতে হবে, ইন দ্য সেন্স যে ইমপ্লিমেন্টেশনটা ভালো করে করতে হবে, যাই করি না কেন। এবং আমরা যদি ইমপ্লিমেন্ট ভালো না করতে পারি, তাহলে যত বড়ই এবং যত ভালোই আমাদের ডিজাইন হোক না কেন, সেটা কোনো অবস্থাতেই আমরা সফল কাম হবে না। কাজে যেটা দরকার সেটা হলো যে আমরা যে কাজটা ঠিক করব, সেটাতে কোনো অস্পষ্টতা থাকবে না। স্পষ্টভাবে আমরা বলবো যে আমরা এই কাজটা করছি এবং সেটাকে আমরা ইমপ্লিমেন্ট করব। কিন্তু এই ইমপ্লিমেন্ট করতে গিয়ে অনেক সমস্যা হবে, এবং সেই সমস্যার জন্য তো সরকার আছে। কাজে একজন বলছিলেন যে ওনার চাকরি আছে অন্য জায়গায়, তো সরকারকে সেটা তো এনশিওর করতে হবে যে তার চাকরি যাবে না। এটা তো এই জিনিসগুলো যদি আমরা না করি, তাহলে তো অবভিয়াসলি আমরা যে কাজটা করতে যাচ্ছি, আমরা যে আউটকাম চাচ্ছি, সেই আউটকাম তো আমরা আসলে পাবো না। তো এইটা হলো এনফোর্সমেন্টের জিনিসটা। আর আরেকটা জিনিস হলো যে এই শুধু ঘরের মধ্যে বসে রাখলে তো চলবে না, ঘরের মধ্যে বসে রাখার দরকার। কিন্তু এই প্রিভেনশনের যে এটিকেট গুলো আছে, হাত ধোয়া, মাস্ক পরা, তারপরে সোশ্যাল ডিস্টেন্সিং গুলো করা, সেই জিনিসটা যাতে ভালো করে হয় তার ব্যবস্থা করতে হবে। তবে এও আমরা জানি যে আমাদের মতো দেশে সোশ্যাল ডিস্টেন্সিং বা ফিজিক্যাল ডিস্টেন্সিং এটা পুরোপুরি করা সম্ভব নয়। কিন্তু এটা ছাড়াও যে জিনিসগুলো আছে, মাস্ক ব্যবহার করা বা হাত ধোয়া, ওই জিনিসগুলো তো আমরা অন্তত স্ট্রিক্টলি এনফোর্স করতে পারি। তো এটা যদি করতে পারি, আমার মনে হয় যে যে আমাদের এত এই মন খারাপ করার কিছু নাই। আমরা হয়তো আরো লোকজন মারা যাবে আনফরচুনেটলি, কিন্তু আমরা আমি খুব
করোনা অথবা বান্ধব, নিরাশ নই। হ্যাঁ জি, নিরাশ নই, করোনা বান্ধব অবস্থা আমরা পেয়ে যাব, কিন্তু ইমপ্লিমেন্টেশনের টাইমিং নিয়েও কথা আমরা বারবার করে বিভিন্ন দেশের, আশেপাশের বিভিন্ন দেশের ভালো উদাহরণগুলো নিয়ে কথা বলি। এই অনুষ্ঠানেই আমরা প্রায় বলে থাকি যে আমরা কি কেরালা মডেল হতে পারলাম, আমরা কি ভিয়েতনামের মতো কিছু করতে পারলাম, কেন পারলাম না? আর এখনো যদি ভিয়েতনাম হওয়ার চেষ্টা করি বা কেরালা হওয়ার চেষ্টা করি, সেটা কি সম্ভব? আমরা তো অলরেডি 4 মাস প্রায় পার করছি। এখন কি আর ওই রকম মডেলগুলো সম্ভব কি না আমাদের এখানে করোনা বান্ধব আমাদের দেশটাকে করার জন্যে? সেই প্রশ্নটা থাকলো। একটা ছোট্ট বিরতির পরে আমি ডক্টর জিয়াউদ্দিন হায়দারের কাছে যাব, যিনি কম্বোডিয়া লাওসের বিশ্বব্যাংকের স্বাস্থ্য পুষ্টি জনসংখ্যা বিষয়ক কার্যক্রমের ক্লাস্টার লিডার পদে কর্মরত আছেন। এইসব বিষয় নিয়ে তুমি ওই অঞ্চলের পুরোটাই তিনি মোটামুটি হেড করছেন এবং জানেন। আমরা খুবই গর্বিত আমরা এরকম একজন মানুষকে আজকে পেয়েছি আমাদের এই অনুষ্ঠানে। একটা ছোট্ট বিরতি। ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা, করোনা বান্ধব আমাদের আজকের নিউজ আওয়ার এক্সট্রার শিরোনাম। আমরা ডক্টর মুস্তাক রাজা চৌধুরীর কথা শুনছিলাম। জিয়াউদ্দিন হায়দার, আপনার কাছে প্রশ্ন রেখে বিরতিতে গেছি। যদি দ্বিতীয় বিরতির আগে একটু খুব ছোট্ট করে ভিয়েতনাম যে সাফল্য, সেটা আমাদেরকে একটু জানান খুব ছোট্ট করে। ধন্যবাদ মনীষা, আপনার মাধ্যমে আজকে আমার 3 জন প্রিয় মানুষের সাথে দেখা হয়ে গেল। এটা একটা বাড়তি পাওয়া, দর্শকের সাথে অবশ্যই দেখা হলো। তো লকডাউন, কোয়ারেন্টাইন, আইসোলেশন, এই তিনটাই অত্যন্ত দরকার আছে এবং আমাদের দেশে এখনো সম্ভব। কিন্তু এগুলোর জন্য আসলে দরকার জনগণকে জানানো, এবং এটা হওয়া উচিত তথ্য উপাত্তের ভিত্তিতে। আমি ভিয়েতনামের উদাহরণটা বলছি। ভিয়েতনামে যে কোয়ারেন্টাইন আইসোলেশন হচ্ছে, এবং এটা ক্যাম্বোডিয়াতেও, এটা হলো আমি বলবো যে 3 স্তর বিশিষ্ট। এবং এটার যে ইউনিট হলো একজন পজিটিভ করোনা আক্রান্ত একজন রোগী যখনই শনাক্ত হয়, তখন সেই রোগীকে সাথে সাথে হাসপাতালে নেওয়া হয় ট্রিটমেন্টের জন্য। এবং সাথে যেটা করা হয়, এই রোগীর সাথে হাসপাতাল কর্তৃপক্ষ, তারপরে ওই দেশের যে অন্যান্য কর্তৃপক্ষ আছে, তারা ইন্টারভিউ করে জানার চেষ্টা করে যে তার সাথে গত 14 দিনে কারা কারা তার সংস্পর্শে আসছে, মূলত তার পরিবারের সদস্য। এবং সেই পরিবারের সদস্যদেরকে সাথে সাথে যেটা করা হয়, এটা হলো দ্বিতীয় স্তর। তাদেরকে বাসায় আর থাকতে দেওয়া হয় না, তাদেরকে নিয়ে যাওয়া হয় সরকারি একটা কোয়ারেন্টাইন সেন্টার। এবং মূলত ভিয়েতনামে বিভিন্ন মিলিটারি যে বেজ আছে, ওখানে ওরা এই কোয়ারেন্টাইন সেন্টার গুলো তৈরি করেছে। এবং কেউ যদি নিজে টাকা দিতে রাজি হয়, তাহলে সে হোটেলও সরকার ঠিক করে দিয়েছে, সেই হোটেলগুলোতে ওনারা থাকতে পারবেন, কিন্তু বাসায় থাকতে পারবেন না। এটা হলো দ্বিতীয় স্তর। তৃতীয় স্তরে যেটা, সেটা হলো এই বাসার যেসব সদস্যদেরকে কোয়ারেন্টাইনে নেওয়া হলো, তাদের সাথে গত 14 দিনে কারা কারা দেখা করেছে, কাদের সাথে দেখা হয়েছে, তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে, খুবই স্ট্রিক্টলি হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। এটা হলো তৃতীয় স্তর। আর চতুর্থ স্তর হলো যে কোনো একটা গ্রামে যদি একটা করোনা রোগী শনাক্ত হয়, বা কোনো একটা শহরের রাস্তায় কোনো একটা বাড়িতে যদি করোনা রোগী শনাক্ত হয়, তো ওই রাস্তায় যতগুলো বাড়ি আছে, সেটা 50টা বাড়ি থাকুক, 100টা বাড়ি থাকুক, ওই বাড়িগুলোকে এক ধরনের লকডাউনের আওতায় আনা হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণ করা হয়, যাতে ওখানকার থেকে লোকজন বেরিয়ে অন্য রাস্তায় যেতে না পারে। এই 4 স্তর বিশিষ্ট যে ওদের লকডাউন, আইসোলেশন বা কোয়ারেন্টাইন যে সিস্টেমটা, এইটা আসলে খুব ভালো একটা এটা তো ফল ওদেরকে মানে দিয়েছে। আমরা যতটুকু জানি, এটা শুরু থেকে মানে করোনা উহানে শুরু হওয়ার আগে থেকেই তাদের এক ধরনের প্রস্তুতি ছিল, এবং যখন নাকি এই দিকে ছড়িয়ে পড়লো, তখন তারা এই 4 স্তর, 4টি পর্যায়ে তারা প্র্যাকটিস করেছে। আমরা এখন বাংলাদেশে এই বাস্তবতা, আমরা যেটা বললাম যে কমিউনিটি স্প্রেডিং আমাদের কি পরিমাণ ছড়িয়ে গেছে। এখন আমরা যদি দিনে 1 কোটি টেস্ট করার সুযোগ থাকতো, হয়তো আমরা বেশিরভাগই আক্রান্ত থাকতাম, সেখানে মৃতের সংখ্যা কম বেশি যাই হোক না কেন। এরকম একটি বাস্তবতায় কি আপনি এখনো এই 4 স্তর ইত্যাদি এটা সম্ভব? মানে বাংলাদেশের মানুষের বিহেভিয়ার এবং আমাদের বাস্তবতা বিচার করে নিশ্চয়ই বলবেন।
আমার মনে হয় যে বাংলাদেশে এখনো সম্ভব, কিন্তু তার জন্য দরকার খুব ভালো একটা ইনফরমেশন সিস্টেম। ইনফরমেশন আমরা জানি, আমরা যদি জানি যে বাংলাদেশে কে কে এই মুহূর্তে করোনায় আক্রান্ত, আমাদের এখনকার যে টেস্টিং এই লিমিটেশনের মধ্যেই যদি আমরা জানি, তাহলে আমার মনে হয় তাদেরকে ট্রেসিং করে তাদের ইমিডিয়েট জি, কন্ট্রাক্ট কারা, জি, এগুলো করা যায়। আর একটা হলো জি। যে এমন ভাবে এখন কমিউনিটি সংক্রমণ হয়ে গিয়েছে, আপনি যেটা বলেছেন যে সন্দেহ প্রকাশ করেছেন সেটা হয়তো কিছুটা সত্যি। আমি শুনছিলাম দর্শকদের কথা, একজন বলছিলেন যে আমরা বড় বড় যে শহরগুলোতে অবস্থা খুবই খারাপ, সেখানে কারফিউ কেন দিতে পারি না। হ্যাঁ, আমার তো মনে হয় বাংলাদেশ এখন এই পর্যায়ে চলে গেছে যে আপনার এরকম এলাকা ভিত্তিক লকডাউন না করে যদি একটা পুরো শহরটাই যদি 14 দিনের জন্য একটা কারফিউর মতো আওতায় আনা যায়, আমার মনে হয় যে ওরকম এক্সট্রিম ব্যবস্থা ছাড়া এই মুহূর্তে সংক্রমণ প্রতিরোধ করা আসলেই খুব একটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, আমি একটু ডক্টর প্রাণগোপাল দত্তের কাছ থেকে শুনে আসি। টেকনিক্যাল পরামর্শ কমিটির সদস্য, এরকম একটি এক্সট্রিম পর্যায়ে যাওয়ার জন্যই কি জোনিংটা করা হয়েছে? আর ডক্টর জিয়া যেরকম করে বলছিলেন যে এখনো এটা সম্ভব, ট্রেসিং ইত্যাদি, আপনি এই দেশে থাকেন, আপনি এই দেশের একটা আম, এত বড় একটা মেডিকেল বিশ্ববিদ্যালয়, সেখানে মানে উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করার সময় এহেন কোনো মানুষ নাই, এহেন কোনো অভিজ্ঞতা নাই, আপনি আহ, পাননি। সুতরাং এই দেশের বাস্তবতায় আমার কাছে, আমি একজন রিপোর্টার হিসেবে, আমার কাছে ডক্টর জিয়া বা বাইরে থেকে যারা এরকম কথা বলেন, অনেকটা আমার কাছে এলিয়েনের মতো লাগে, যে এটা একদমই দেশের মতো, দেশের ঘামের গন্ধওয়ালা এক্সপেরিয়েন্সের কথা নয়। আমি ডক্টর প্রাণগোপাল দত্তের কাছ থেকে জানতে চাই যে এই এক্সট্রিম ব্যাপার করার জন্যই কি আহ, এই রেড জোন, গ্রিন জোন করা হলো, এবং সেটা কতখানি আহ, খাটবে আসলে এই বাস্তবতায়? মুন্নি সাহাকে ধন্যবাদ। কিন্তু শুরুতে আমি যেটা বলছিলাম, আপনি আমাদের যে ক্লিপ দেখালেন জনগণের মতামতের যে প্রতিফলন, তাতে কিন্তু আমি মুস্তাক রাজা চৌধুরী ভাইয়ের সাথে একই কণ্ঠে বলবো যে জনগণ কিন্তু এখনো পজিটিভ অ্যাটিটিউডে আছে। একদম। মানুষের কিন্তু দুইটা অ্যাটিটিউড থাকে, একটা নেগেটিভ, একটা পজিটিভ। অর্থাৎ আমার দেশের জনগণ এখনো কিন্তু অসম্ভব ভালো, এবং তারা প্রত্যেকেই বলেছেন যে এটা আরো বাস্তবায়ন করা হোক, বাস্তবায়ন করা হোক। এখন প্রশ্ন হলো এই বাস্তবায়নটা কিভাবে করা হবে, সেটার জন্য টেকনিক্যাল অ্যাডভাইজারি কমিটি, ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজারি কমিটি কিছু মতামত দিয়েছেন। আমাদের এপিডেমিওলজিস্টদের নিয়ে একটা কমিটি হয়েছে, তারা কিছু মতামত দিয়েছে। সর্বোপরি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে মিলে দরকার হলে এরিয়া বেসিস যদি কারফিউ দেওয়া হয়, তাতে তো আমার মনে হয় জনগণও তো চাচ্ছে, এমন কোনো অসুবিধা তো হবে না যে এটাকে কন্ট্রোল করা। আর এখন কিন্তু যেটা এখন আর ট্রেসিং করার, কন্টাক্ট ট্রেসিং করার সময় পার হয়ে গেছে। এই সময়টা আমরা প্রথমে হারিয়ে ফেলেছি। প্রথমে যদি আমরা ফেব্রুয়ারি মাসের থেকে যদি আমরা শুরু করতাম, যদিও মার্চের 8 তারিখে কেসটা ধরা পড়েছে, কিন্তু আমরা জানি আমাদের দেশে চায়নার সাথে এত ফ্রিকোয়েন্ট যোগাযোগ আছে, এবং চায়নার এত এমপ্লয়ি আমাদের বিভিন্ন সেক্টরে কাজ করে যে তারা এটা আনতেই পারে। এটা তখন থেকে আমাদের এটা করা উচিত ছিল, সেটা করতে আমরা ব্যর্থ হয়েছি। তারপরে অ্যাকচুয়ালি আমাদের একটু দুর্ভাগ্য হলো, দেখেন যখনই করোনা আসলো, সাথে সাথে যেটা হলো, মাননীয় মহোদয়কে কোয়ারেন্টাইনে চলে যেতে হলো 14 দিনের জন্য, কারণ উনার পিএস সাহেবের কোভিড ইনফেকশন ধরা পড়েছে। তারপরে যেটা হলো, ডিজি সাহেবকে চলে যেতে হলো কোয়ারেন্টাইনে, কারণ ডিজি সাহেব পুরো ফ্যামিলি সহ এফেক্টেড হলে। এটুকু শুনেছি, সেটা সত্যি কিনা জানি না। কন্ট্রাক্টের জন্য হোক আর যাই হোক, সাবরিনা ফ্লোরাকেও কিন্তু চলে যেতে হয়েছিল। অর্থাৎ ম্যানেজমেন্ট করা, হ্যাঁ, ম্যানেজমেন্ট করার যে টিমটা ছিল, সে পুরো টিমটার মধ্যে কিন্তু সংযোগটা তখন হয়নি। এটা হওয়ার পেছনে, না হওয়ার পেছনে কিন্তু কোনো ইচ্ছা ছিল বা তা না, এটা অসুখের কারণে এটা হয়নি। আর দ্বিতীয় যে কথাটা আপনি বলছেন যে এখন কি রেড জোন বা ইয়েলো জোন বা গ্রিন জোন করে এটা করা সম্ভব কিনা, এখনো সম্ভব, কারণ মানুষ আইনের প্রতি এখনো শ্রদ্ধাশীল আছে। আর সবচেয়ে বড় কথা যেটা, সেটা হলো আমরা যেমন ডিজি আবুল কালাম আজাদ সাহেবের নিজের ভাষ্য হলো যে উনি অ্যান্টিবডি টেস্ট করেছেন, উনি, উনার স্ত্রী এবং উনার পরিবারের আরেকজন সহকর্মী, তিনজনই ইনফেক্টেড হয়েছিল, তিনজনেরই অ্যান্টিবডি টেস্ট করেছেন।
ডিজি সাহেবের শরীরে অ্যান্টিবডি ডেভেলপ হয়েছে, বাকি দুজনের হয়নি। তাহলে আমরা যদি এখন অ্যান্টিবডি টেস্টটা কিন্তু একটা র্যাপিড টেস্ট, এটার ব্যাপারে মুস্তাক ভাই আমার চেয়ে অনেক ভালো বলবেন। এই টেস্টটা করে আমরা কিন্তু ইমিডিয়েটলি কাদের শরীরে অ্যান্টিবডি আছে, কাদের সেকেন্ড টাইম রিইনফেকশন হওয়ার সম্ভাবনা কম হবে না, কিন্তু আমি বলছি না, সেই লোকদেরকে কিন্তু আমরা এখন কাজে পাঠাতে পারি। তো এই জিনিসটা করা যায় কিনা আমি মনে করি খুব ভালো একটা ভালো জায়গা, খুব ভালো একটা কিউ আপনি দিয়েছেন আলোচনার। অ্যান্টিবডি টেস্ট, অ্যান্টিজেন টেস্টটি করার জন্য যেরকম একটা হ্যাসেল হচ্ছে, তার মধ্যে কমিউনিটি স্প্রেডিং হয়ে গেছে। অন্তত আমরা তো জানতে পারতাম যে কে আক্রান্ত হয়ে ইতোমধ্যে ভালো হয়ে গেছি, কে ছড়িয়েছি, অথবা কার মধ্যে অ্যান্টিবডি আছে। অন্তত পরবর্তী সময়ে লকডাউন বলি আর যাই কারফিউ বলি না কেন, তখন যেন অন্তত কিছু না কিছু অ্যাক্টিভিটি চালিয়ে নেওয়া যায়। থাকবো আমরা সবাই একসঙ্গে। একটা ছোট্ট বিরতি, আমরা সংবাদ কক্ষ থেকে ঘুরে আসছি, বাকিটুকু শুনবো। অ্যান্টিবডি টেস্ট নিয়ে একটু লম্বা আলোচনা শুনতে চাই। করোনা বান্ধব আজকের নিউজ আওয়ার এক্সট্রার শিরোনাম, আমরা অধ্যাপক ডক্টর প্রাণগোপাল দত্তের কথা শুনছিলাম, যেটা অ্যান্টিবডি টেস্টের কথা প্রসঙ্গটি তিনি তুলে দিয়েছেন। এই ব্যাপারে ডক্টর মুস্তাক রাজা চৌধুরী ভালো বলতে পারেন, এরকম একটি কিউ দিয়েছেন। ডক্টর মোস্তফা জালাল মহিউদ্দিন, আপনার কাছ থেকে শুনবো। তার আগে একটা ছোট্ট জিনিস একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, যেটা ডক্টর মুস্তাক রাজা চৌধুরী বলছিলেন যে আমরা এভাবে লকডাউন, রেড জোন, গ্রিন জোন, সেগুলোর যে ইমপ্লিমেন্টেশনটা, তার সঙ্গে কিছু অ্যাটিটিউড, যেটা প্রিভেন্টিভ, যেই প্রিভেনশনের যেই অ্যাটিটিউড, সেটাকে রপ্ত করার কথা বলেছেন। সাধারণ মানুষ খুবই পজিটিভ, শুরুতেই আমরা যে মন্তব্যগুলো শুনলাম। আবার আরেকটা চিত্র কিন্তু আছে, মনিরুল ইসলাম মিন্টু কিন্তু দেখিয়েছেন কি অবস্থা। আমরা বলছি কিছু কিছু সংরক্ষিত এলাকা, মানে লকডাউনের এলাকা, অথবা সীমিতভাবে স্বাস্থ্যবিধি মেনে বের হওয়ার কথা, কিন্তু ঢাকায় এই সীমিতটা শব্দটা যারা শুনেছেন কানে, তারা কি আচরণ করছেন? মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্ট। মিরপুর ১ নম্বর রেড জোন হিসেবে চিহ্নিত এই এলাকার মানুষের চলাফেরায় মনে হতে পারে কোনো সমস্যাই নেই। শুধু মিরপুর নয়, লকডাউনে যাওয়ার আগেও ঢাকা উত্তর কিংবা দক্ষিণের রেড জোনের মানুষের মধ্যে সচেতনতার প্রচণ্ড অভাব। মাস্ক ছাড়া চলাফেরায় যেন কিছুই হয়নি। মাস্ক আছে, কথা বলার লাগে কাস্টমারের সাথে, সে একটু খুলে রাখছে। সেটা কথা বলেন তখন খুলে রাখেন আর এমনি পরে থাকেন? হ্যাঁ, এমনি পরে, এমনি সবসময় ব্যবহার করি। আর কথা বলার সময় খুলে রাখেন? হ্যাঁ, কথা বলার সময় খুলে রাখি। আপনি মাস্ক ছাড়া ঘুরছেন, এটা কি ঝুঁকিপূর্ণ মনে করেন কিনা? অবশ্যই ঝুঁকিপূর্ণ। আনফরচুনেটলি এটা ইজ মাই মিস্টেক। মাস্ক আছে কিন্তু একটু ব্যবহার করি না, একটু পরে করুন। যেসব এলাকায় প্রতি ১ লাখ জনসংখ্যার মধ্যে গত ১৪ দিনে ৬০ জন আক্রান্ত হয়েছেন, সেসব এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। রেড জোনে থাকবে সরকারি ছুটি। রেড, ইয়েলো এবং গ্রিন জোনে ভাগ করে তা কার্যকর করবে স্থানীয় প্রশাসন। তবে এ নিয়ে রয়েছে সাধারণ মানুষের নানা প্রশ্ন। মিরপুর এলাকা লকডাউনের আওতায় পড়ছি, হ্যাঁ, তখন আমি বললাম কার্যকারী কবে থেকে? আগামীকালকের থেকে। আগামীকালকে আজকে তো দেখতেছি কোনো কিছু হইতেছে না। লকডাউন প্রক্রিয়াতে আসতে দেরি হচ্ছে, আমরা পত্রিকায় বা টিভিতে দেখতে পাচ্ছি প্রতিদিনই আমাদের সংখ্যাটা বেড়ে যাচ্ছে, এবং সাধারণ মানুষের মধ্যে যদি এভাবে চলতে থাকে তাহলে আরও বড় পর্যায়ের ঝুঁকি আসতে পারে বলে আমার এটা ধারণা। কারণ আমি সেভ করে থাকলে আমার সাথে এসে গায়ে লেগে যাচ্ছে। মুখে মাস্ক নেই, গায়ে ভাই এইভাবে আসছেন কেন, তাকায় থাকে, কোনো কিছু বলবে না। দেরিতে হলেও রেড জোন ঘোষণা করে লকডাউনের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবেই মনে করছেন বাসিন্দারা। যদি সত্যিকার অর্থে 10 থেকে 15 দিন লকডাউন করা যেত, তাহলে আমার মনে হয় যে আমাদের দেশে করোনার যে সংক্রমণ, সেটা অনেকটাই কমে আসতো। যে লকডাউন যদি 15 দিন থাকে, ধরেন খাদ্য, ওষুধ, নিত্য প্রয়োজনীয় যে জিনিস, এগুলো যতটা পারতেছে ততটা নিয়ে রাখতেছে। লকডাউন ঘোষণা করে লকডাউন যদি কার্যকরী করা না হয়, তাহলে লকডাউন করে লাভ নেই। এখন যদি আমরা জনগণ যদি একটু সেভ করে চলে, সবচেয়ে বেশি বেটার। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ,
ঢাকা। ডক্টর মুস্তাক রাজা চৌধুরী এই নিয়ে মন্তব্য করবেন কিনা, আর ডক্টর মোস্তফা জালাল মহিউদ্দিনের কাছে আমার প্রশ্ন থাকলো যে সত্যিকার অর্থে যদি লকডাউন করা হয়, কিভাবে সত্যিকার অর্থের এর অর্থই বা কি, সত্যিকার অর্থে লকডাউনের অর্থটাই বা কি? ডক্টর মুস্তাক রাজা চৌধুরী, আগে আপনি বলবেন। আমরা যেটা শুনলাম যে যে সবাই অবভিয়াসলি পুরোপুরি অ্যাওয়ার না বা অ্যাওয়ার হওয়ার পরেও ওনারা সেটা হয়তো চর্চা করছেন না। তবে আমার মনে হয় যে এই যে একটা বিহেভিয়ারাল চেঞ্জ, এই বিহেভিয়ারালটা চেঞ্জটা আনতে গেলে একটু সময়ের দরকার এবং তার পেছনে এফোর্টও দিতে হবে। আমার মনে হয় যে শেষোক্ত যে জিনিসটা, যে এফোর্ট দেওয়া, সেই জিনিসটা আমরা অতটা করতে পারিনি। এবং এইসব চেঞ্জের জন্য যে জিনিসটা দরকার সেটা হলো যে সমস্ত সমাজকে নিয়ে এগোতে হবে, সমাজের সবাইকে বলতে হবে যে এই জিনিসটা প্রয়োজন। সেজন্য আমরা যদি গ্রামে গঞ্জে আমরা এই করোনা বিরোধী কমিটি বা ইভেন শহরে পাড়ায় পাড়ায়, তাহলে ওই 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 করোনা বিরোধী কমিটিগুলাই এই কাজটা করতে পারবে। এবং আমরা জানি যে ব্রাজিলিয়ান এক দার্শনিক আছেন পাওলো ফ্রেরি কথা হলো যে শুধু অ্যাওয়ারনেস হলে হবে না, উনি বলছেন সেটাকে ক্রিটিক্যাল অ্যাওয়ারনেস। যে অ্যাওয়ারনেসটা আমার কাছে আছে সেটা আমাকে প্রয়োগ করতে হবে। যে ওই ক্রিটিক্যাল অ্যাওয়ারনেসটা তৈরি করতে হবে আমাদেরকে, এবং সেটার জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে। এবং পার্টিকুলারলি আমাদের যে পুরো সমাজ, হোল অফ দি সোসাইটি অ্যাপ্রোচ, সেই জিনিসটা যদি আমরা না নেই তাহলে কিন্তু আমরা এই করোনার মতো একটা বিশাল যে সমস্যা আমাদের সামনে আছে সেটাকে আমরা অ্যাড্রেস করতে পারবো না। ডক্টর মুস্তাক, একেবারে ঠিক কথাটা, যদি যে আমরা ক্রিটিক্যাল অ্যাওয়ারনেস, এখন আমরা যে জায়গায় পৌঁছে গেছি, সুতরাং আর কোনো মডেল, কোনো কিছুই আমাদের এখন নতুন করে চালু করা যাবে না। আমরা ভিয়েতনামও হতে পারবো না, আমরা কেরালাও হতে পারবো না। কিন্তু আবার যে ধরনের অ্যাওয়ারনেসের জন্য আমরা 4 মাস সময় নষ্ট করলাম, নষ্টই বলা চলে, তা না হলে আমরা মিরপুরের এই চিত্র আমরা দেখতাম না। কারণ একজন বলছেন যে কথা বলার জন্য মাস্কটা খুলতে হয়, সুতরাং অ্যাওয়ারনেস কোথায় গিয়েছে, এটাই আসলে চরিত্র। আমরা সামান্য একটা মাস্ক ব্যবহার করতে গিয়েও আমরা এখনো সচেতন হইনি। সো ক্রিটিক্যাল অ্যাওয়ারনেসের জন্য প্রথম, দ্বিতীয়, তৃতীয় কি করা উচিত আপনি পয়েন্ট করে নিশ্চয়ই বলবেন। তার আগে মোস্তফা জালাল মহিউদ্দিনের কাছ থেকে একটু শুনে আসি। অ্যান্টিবডি টেস্টের কথা, সেটা হতে পারে, সেটা ডক্টর প্রাণগোপাল দত্ত সেটা বললেন যে এটা একটা আইডিয়া। এটা কি আসলে টেকনিক্যাল পরামর্শ কমিটিতে আপনারা আলোচনা করেছেন? মনীষা, আপনাকে ধন্যবাদ। পান্তা যে কথাটা বলেছেন এটা উনি হয়তো পরবর্তীকালে বলবেন। আমি আপনাকে দুটো কথা বলি। আজকে আমরা প্রায় 101 দিন অতিক্রান্ত করলাম। আমাদের সেই পর্যায়ে যাওয়ার কথা ছিল, ভিয়েতনাম বলেন, কেরালা বলেন, সেই পর্যায়ে যাওয়ার কথা ছিল। কিন্তু আমি মনে করি যে আমরা যে বাংলাদেশের চিকিৎসকরা যে ফ্রন্ট লাইনে যে কাজ করেছে, এবং এর ভেতর দিয়ে আমাদের সবচেয়ে বড় অভাবটা হলো জনসচেতনামূলক কাজটা আমরা জনগণকে নিয়ে সেইভাবে করতে পারিনি। সমন্বয়হীনতার কারণে আমরা অনেক কিছু বলে অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারিনি। আজকে যতই বলেন, আজকে 101 দিন হয়ে গেল, জীবন জীবিকার জন্য মানুষের হাহাকারও আছে, আবার সেবা নেয়ারও মানুষের হাহাকার আছে। দুটোকে কমন রেখে যদি আমরা দিতে পারতাম তাহলে কিন্তু আমরা হয়তো অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারতাম। আজকে ধরুন না, এই করোনা ভাইরাস আমাদের এই ইউরোপের সব ধনাঢ্য রাষ্ট্র, আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন, জার্মান বলেন, ফ্রান্স বলেন, রাশিয়া, সব দেশই কিন্তু আমাদের থেকে আরো বেশি আক্রান্ত। কিন্তু আমরা সেটা পর্যায়ে উপনীত হয়েও কিন্তু আমরা অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারছি না। তো আমি মনে করি যে আজকের প্রেক্ষাপটে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর কন্যা, যিনি নিজে মনিটরিং করার কারণে তিনি মনে করছেন যে ধাপে ধাপে যদি আমরা লকডাউনটা করে, যেমন তিনি ইতিমধ্যে পূর্ব রাজাবাজারে লকডাউন করা হয়েছে উত্তরের, সেটা আজকে প্রায়
6 দিন অতিবাহিত হতে চললো। তো আমার মনে হয় সেভাবে যেটা ঠিক করা হয়েছে, আমি আজকেও আমাদের সিটি কর্পোরেশনের দক্ষিণের মেয়র সাহেবের সাথে কথা বলেছি। উনি বলেছেন যে ওনার সকল কাজ সম্পূর্ণ করে উনি স্বাস্থ্য মন্ত্রণালয়কে দিয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় তার আরো দু একজন মন্ত্রণালয়ের সাথে কথা বলে আগামীকাল দিলে আগামীকাল থেকে যেসব জায়গা লকডাউন করার কথা সেগুলা করা আরম্ভ হবে। লকডাউন মানে লকডাউনে যদি করা যায় তাহলে ভালো হবে। কারণ আমি মোস্তফা জালাল মুদ্দিন, আমি লালবাগের মানুষ, আমি বাইরে যাব, আমি স্লিপ দেখালাম, আমার নাম দেখালাম, আমি এক্স এমপি বললাম, সবাই কারণে পুলিশ আর্মিরা আমাকে ছেড়ে দিল। এই কাজটা যাতে আমরা না করি, হুএভার হি মে বি, আমি যত বড়ই মানুষ হই না কেন, এই লকডাউনটা আমার জন্য যেমন প্রযোজ্য, আমার এলাকায় গরিব মানুষ, মধ্যবিত্ত নিম্ন মধ্য মানুষ সবার জন্যই প্রযোজ্য। এবং আমি শুনেছি সরকারের নির্দেশে আমাদের দক্ষিণের মেয়র সাহেব তার কাউন্সিলরে দিয়ে এই 14 দিন তাদের রেখে খাওয়ারও ব্যবস্থা করেছেন। যারা খাবার চাবেন তাদেরকে তারা খাবার পৌঁছে দেবেন, যাদের ওষুধ লাগবে তাদের ওষুধ পৌঁছে দেওয়া হবে। এটা যদি আমরা মেনটেন করতে পারি তাহলে কেন আমরা ভিয়েতনামের মতো, কেন আমরা কেরালার মতো আমরা এই কাজগুলা করতে পারবো না? তবে আমার বিশ্বাস যে যেহেতু আমরা বাঙালিরা কিন্তু বীরের জাতি, আমাদের মেধা আছে, আমাদের বুদ্ধি আছে, আমাদের তারণ্য আছে, আমরা সবাই মিলে যদি এই কাজটি করি, যেমন 9 মাস যুদ্ধ করে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা দেশ স্বাধীন করেছিলাম, আমরা যদি সবাই সেই মানসিকতায় শেখ হাসিনার নেতৃত্বে কাজ করি। জি, আবার আপনার কাছে ফিরছি একটু ডক্টর জিয়াউদ্দিন হায়দার। আমরা বারবারই কিন্তু ভালো উদাহরণগুলো শোনার জন্যই আপনার কাছে ফিরছি, অর্থাৎ কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম, ওই এলাকাটা কিভাবে কন্ট্রোল হচ্ছে। নিশ্চয়ই বাংলাদেশের যে সিচুয়েশন তার সঙ্গে ওগুলোর তুলনীয় নয়, কিন্তু তারপরেও নিশ্চয়ই কোনো ভালো আইডিয়া ওখান থেকে আসতে পারে, আপনি যদি যোগ করেন। ধন্যবাদ মুনি সাহেব। যে কথা বলছিলেন জালাল ভাই, উনি একটা শব্দ উচ্চারণ করেছেন, সমন্বয়হীনতা। আমার মনে হয় যে এটা আমরা দূর থেকেও খুব ভালোভাবেই দেখছি বাংলাদেশের সমন্বয়হীনতা। আমি যে ক্যাম্বোডিয়া বা ভিয়েতনাম বা লাওয়ের এক্সাম্পল দেই, ক্যাম্বোডিয়াতে জানুয়ারির 12 তারিখে এখানকার যে মাননীয় প্রধানমন্ত্রী হুন সেন, উনি আমাদের সবাইকে নিয়ে উনি বসেছেন 12 তারিখে, এবং উনি বসে ক্যাম্বোডিয়ার যে কোভিড মাস্টার প্ল্যান, ওনারা কোভিড যদি এখানে কমিউনিটি ট্রান্সমিশন হয় ওনারা কিভাবে এটাকে প্রতিরোধ করবেন, এটা একটা মাস্টার প্ল্যান ওনারা আমাদের কাছে এটা প্রেজেন্ট করেছেন। ইটস এ কস্টেড মাস্টার প্ল্যান, কত টাকা লাগবে সেটাও ওখানে আছে, এবং প্রত্যেকটা ডোনারের কাছ থেকে কমিটমেন্ট চাওয়া হয়েছে, এবং সরকার কত টাকা দিতে পারবে সেই ইন্টারনাল ডোমেস্টিক রিসোর্স ওনারা মোবিলাইজ করেছে। এবং সমন্বয়হীনতা যাতে না হয়, উনি সেন্ট্রাল পর্যায়ে একটা আমরা বলি ইওসি, এমার্জেন্সি অপারেশনস কমিটি উনি গঠন করেন, এবং সেটা চেয়ারপারসন উনি নিজেই। প্রত্যেকটা প্রভিন্সে একটা ইওসি হয়, সেখানকার চেয়ারপারসন প্রভিন্সিয়াল গভর্নর। প্রত্যেকটা জেলাতে একটা করে ইওসি হয়, সেখানকার প্রধান হলো সে জেলার যে প্রশাসক তিনি। প্রত্যেকটা কমিউনে এবং কমিউন লেভেলে কমিউন কাউন্সিলের যে প্রধান তার নেতৃত্বে ইওসি হয়। এই এমার্জেন্সি অপারেশনস কমিটি সেন্ট্রাল লেভেল থেকে শুরু করে প্রভিন্স, জেলা এবং কমিউন পর্যায় পর্যন্ত যতগুলো কাজে সমন্বয় করা দরকার, বিভিন্ন আন্ত মন্ত্রণালয়, আন্ত সেক্টর যে সমন্বয়, এই কাজটা ওনারা করছেন। এবং ওনারা যে জনগণকে, যেটা মুস্তাক ভাই বলেছেন, জনগণকে সাথে নিয়ে কাজ করা, জনগণকে মোবিলাইজ করা, একটা কম্প্রিহেন্সিভ কমিউনিকেশন স্ট্র্যাটেজি তৈরি করা, এইটা ওনারা তৈরি করেছেন। যেমন ভিয়েতনামে ওনারা র্যাপ যে সঙ্গীত শিল্পী, তাদেরকে দিয়ে একটা র্যাপ সঙ্গীত ওনারা তৈরি করেছেন, করে এইটা একটা ভাইরাল হয়ে গেছে সমস্ত দেশে। সঙ্গীতটা হলো অল অ্যাবাউট হাইজিন, স্যানিটেশন, সোশ্যাল ডিস্টেন্সিং। এটাকে জনগণের যে প্রাণের ভাষা, ওই ভাষা দিয়ে ওনারা এটাকে সারা দেশে ছড়িয়ে দিয়েছে। তো এই কাজগুলো আসলে আমাদের দেশে আমরা প্রথম থেকেই আমরা এটার অভাব লক্ষ্য করছি। আমি একটা কথা দিয়ে শেষ করি, যে আমাদের দেশে যে আমরা স্বাস্থ্যসম্মত ভাবে বলি যে আমরা অফিসে যেতে পারবো স্বাস্থ্যবিধি মেনে, আমরা জানাজা পড়তে পারবো স্বাস্থ্যবিধি মেনে, তার মানে আদেশের মধ্যেই কিন্তু আদেশ আপনার উপেক্ষা করার একটা ইঙ্গিত রয়ে গেছে। হ্যাঁ, এখন স্বাস্থ্যবিধিটা কি, এটা সাংঘাতিক সাবজেক্টিভ, কতটুকু বিধি মানবেন, কে এটাকে নিরীক্ষণ করবেন, ওগুলো কিন্তু এখানে দিক নির্দেশনা নাই। তো আদেশের মধ্যেই একটা ফাঁক রয়ে গেছে, যার ফলশ্রুতিতে আজকে আমরা কোথাও কোনো কিছু মানাতে পারছি না। ধন্যবাদ।
ইউসির কথা বললেন, আর আদেশের মধ্যেই অনেক ফাঁক রয়ে গেছে। আমরা জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটির সঙ্গে কি এই ইউসিগুলোর মানে একটা তুলনা করতে পারি, ডক্টর প্রাণগোপাল দত্ত? আর আদেশের মধ্যেই ফাঁক যেটা বললেন ডক্টর জিয়াউদ্দিন হায়দার, আপনি বাস্তবতা নিরিখে সেখানে মন্তব্য করবেন কিনা? আর যে আইডিয়া আপনার, অর্থাৎ জি ডক্টর প্রাণগোপাল ইমার্জেন্সি অপারেশন কমিটি আর ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসারি কমিটি দুটা সম্পূর্ণ আলাদা। আমরা শুধু পরামর্শদাতা, আর ইমার্জেন্সি অপারেশন কমিটি দে আর রেসপন্সিবল ফর ইমপ্লিমেন্টেশন। তো এখানে যে কথাটা মুস্তাক রাজা চৌধুরী ভাই বললেন যে আমাদের কিন্তু এখন ধরেন রেড জোন, ইয়েলো জোন বা গ্রিন জোন, যে 3টা জোন হচ্ছে, উনি কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছেন যে স্থানীয়, যেমন আজকে আওয়ামী লীগের যে লালবাগ থানার যে আওয়ামী লীগের কমিটি আছে, সেটা যদি দায়িত্ব নেয় যে ওই এলাকার লোকজনকে ক্রিটিক্যালি অ্যাওয়ার করার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার, সেটা হলো প্রথমে আসবে মোটিভেশন। মোটিভেশনটা কিন্তু দুই রকম হয়, একটা এক্সটার্নাল মোটিভেশন আর একটা ইন্টারনাল মোটিভেশন। এক্সটার্নাল মোটিভেশনটা আমরা বলবো মাস্ক পরেন, এই করেন, সেই করেন, জরিমানা করব, ইত্যাদি ইত্যাদি। আর ইন্টারনাল মোটিভেশনটা নিজের মধ্য থেকে আসতে হয়, যে আমি এটা পড়ব ফর দ্য সেফটি অফ মাই ফ্যামিলি। এই মোটিভেশন গুলো যদি স্থানীয়ভাবে, যেটা মুস্তাক ভাই বললেন, যে কমিটি করা হয়, যেমন 1971 সালের 7ই মার্চের ভাষণের পরে পাড়ায় পাড়ায়, মহল্লায় কমিটি হয়ে গেল না, যাতে কোনো বিশৃঙ্খলা না হয়। কোথাও কিন্তু কোনো বিশৃঙ্খলা হয়নি, তখন কিন্তু কোনো লুটতরাজও হয়নি, কেউ আইন অমান্য করেনি, বঙ্গবন্ধু ক্ষমতায় ছিলেন না। এখনো কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে যদি কমিটি করে দেওয়া হয় প্রত্যেকটা ওয়ার্ড অনুযায়ী, যে কমিটি করা হলো, যে কাউন্সিলরের নেতৃত্বে হলো, তার সুপারভাইজ করবেন একজন মেয়র অথবা একজন এমপি, তাহলে মোটিভেশনটা ভালো হবে। ক্রিটিক্যাল অ্যাওয়ারনেস বলে বা সিম্পল অ্যাওয়ারনেস যেটা, সেটাই কিন্তু আমাদের জনগণের মধ্যে এখনো নেই, যেটা আপনি দেখালেন মিরপুরের ওই দৃশ্য থেকে। তো সেই জিনিসটা কিন্তু আমাদেরকে করতে হবে, এবং আমি এখনো মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এটা করা সম্ভব, এটা করা সম্ভব। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়কে আরো অনেক বেশি অ্যাক্টিভ হতে হবে, এবং ডিজি সাহেবের এই যে অধিদপ্তরটা আছে, সেটাকে আরো জোরালো ভাবে, এখন আর কোনো ছুটি টুটি নেই, কিন্তু ওই 24 ঘন্টা অফিসেই করতে হবে, যেখানে দরকার সেখানেই যেতে হবে। আর আমি মনে করি যে এটা এখনো সম্ভব। এরকম একটা মানে বিপর্যয়ের মতন একটা অবস্থা, সারা বৈশ্বিক বিপর্যয় আমরা বলছি, স্বাস্থ্য নিয়ে, স্বাস্থ্য ঝুঁকি নেই, সেরকম একটি সময়ে যখন নাকি আমরা ওই যে 102 দিন পার করি আমাদের মতো একটা দেশে, আর আপনার মতো একজন বিচক্ষণ চিকিৎসক, অ্যাডমিনিস্ট্রেটর, তিনি যখন নাকি বলেন যে স্বাস্থ্য মন্ত্রণালয়কে আরও বেশি অ্যাক্টিভ হতে হবে, ডিজি অফিসকে সার্বক্ষণিক কাজ করতে হবে, তখন কোথাও পিছনে কি আমাদের কোনো অসহায়ত্ব, কোনো দুর্বলতা, কোনো হেলাফেলা করার একটা কোনো ইঙ্গিত থাকে কি না? আমি এখানে আপনাকে একটা কথা বলি, জালাল ভাই এখানে আছেন, আমরা ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজারি কমিটি এবং মাননীয় মন্ত্রী মহোদয়ের সামনে যখন একবার মিটিং হয়েছিল আমাদের, আমি কিন্তু বারবার বলেছি যে আমি যখন 2009 সালের 24শে মার্চ স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমার উপাচার্যের আদেশ আনি, তখন একজন এডিশনাল সেক্রেটারি ছিলেন, তিনি হলেন আমাদের পরবর্তী মুখ্য সচিব আবুল কালাম আজাদ সাহেব, একজন অতিরিক্ত সচিব ছিলেন। এখন কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগে 11 জন অতিরিক্ত সচিব আছে। ভেরি গুড। তাহলে এই অতিরিক্ত সচিবদেরকে কিন্তু এই মুহূর্তে আমাদের মনে হয় যে আমাদের যে 9টা ডিভিশন আছে, সেই ডিভিশনগুলির দায়িত্ব দিয়ে পাঠিয়ে দেওয়া, যে অর্থাৎ ফিল্ডে যাওয়া। এই যে চিটাগংয়ে ডাক্তারদের অব্যাহতি দেওয়া হলো, এটা ডেফিনেটলি একটা কোভিড আইসোলেশন সেন্টারে কাজ করতে যাবে না, সেটার জন্য হয়তো এটা করা হয়েছে, কিন্তু আজকে যদি এরকম একটা বিচক্ষণ আমলা ওইখানে থাকতেন এবং সেই জিনিসটাকে মোটিভেট, যে কথাটা আমি বলছিলাম, ওই ডাক্তারদেরকে যদি মোটিভেট করা যেত, তাহলে যেত।
জি আমরা কি আমাদের ছেলে মেয়েদেরকে মোটিভেট করি না? এক্সটার্নাল মোটিভেশন হলো কি, তুমি এইবার যদি পরীক্ষায় ভালো করো তোমাকে এটা দেওয়া হবে, এটা করা হবে, তোমাকে বিদেশে নেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি। আর এটাও যদি না হয় ইন্টারনাল মোটিভেশন, কখনো কখনো নিজের থেকে না হলে পানিশমেন্ট দেওয়া করতে হয়। তো যাই হোক, অনেক আমি মনে করি অতিরিক্ত মনীষা, জি আমি প্রাণদার সাথে আরেকটু যোগ করতে চাই। জি যেমন যোগটা এই কারণেই করতে চাই যে সমন্বয়হীনতার কথা যেটা আমিও বললাম, যে আসলে কি আমরা জনগণকে কিন্তু সেভাবে মোটিভেশন করতে পারিনি। ধরেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে আমাদের পাবলিক, আমাদের পিপলস, তারা পেটের ব্যথা, অ্যাপেন্ডিসাইটিসের কথা বলে হাসপাতালে ভর্তি হলেন, আমাদের ডাক্তাররা ইমার্জেন্সি বেসিসে অ্যাপেন্ডিসাইটিস অপারেশনটা করলেন। কিন্তু এই যে ছেলেটা কোভিডে জড়িত, এটা কিন্তু সে বললেন না, হাইড করে গেলেন। আমার এক মা এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে গাইনির অফিসে যেয়ে তিনি কিছু বললেন না। আমাদের অনেক ডাক্তার, প্রফেসর, আমাদের মেডিকেল অফিসার, আমাদের আয়া, নার্স সবাই মিলে সেবা করে সিজার করলেন, রোগীটা মানে ভালো হলো। এইগুলো উনি এখন যে কোভিডে আক্রান্ত, জি উনি জি যে বললেন না, এই যে সমন্বয়হীনতা, এই যে আটকে রাখা, এটা সাহস সাধারণ করে সত্য জি কথাটা না বলা, জি এটার জন্য আমাদের মোটিভেশন করা দরকার। জি এই কারণেই হয়তো দাদা বলেছেন জি যে আমাদের মন্ত্রণালয়, আমাদের ডিজি মানে এখানে অফিস তারপরেও সবাই কথা মিলে থাকে যদি ডক্টর মোস্তফা আমাদেরকে জালাল নিয়েও জি আমাদেরকেও নিয়ে সবাইকে নিয়ে যদি মনিটরিং করেন, জি তাহলে আমরা একটা কাজটা করতে পারি। যেমন দাদা বললেন, আমরা পরামর্শ কমিটির মেম্বার, আমরা তো পরামর্শ করে সিদ্ধান্ত দিয়ে দিলাম মাননীয় মন্ত্রী মহোদয় কাছে। মাননীয় মন্ত্রী মহোদয় সচিব এগুলো তার অফিসের সাথে আলোচনা করে ওপরে জানিয়ে সেই সিদ্ধান্তগুলা আমাদের মাধ্যমে আবার জানালে আমরা অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারতাম। সেই সমন্বয়হীনতা কিন্তু এখনো আমরা সেভাবে ওভারকাম করতে আমরা পারছি টের না। পেয়েছি। তবে অধ্যাপক আমি ডক্টর একটু প্রাণগোপাল দত্ত বলেছেন যে একবার যখন মিটিং হয়েছিল স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে, তার মানে কিন্তু আমরা ওই যে 102 দিন পার করছি, টেকনিক্যাল কমিটি মানে জাতীয় টেকনিক্যাল কমিটির কিন্তু প্রতিদিনই মিটিং থাকার কথা, প্রতিদিনই ফলো আপ হওয়ার কথা, এরকম একটি অবস্থায় কারা কারা মিটিংয়ে কি কি আইডিয়া দিচ্ছেন, কি সিদ্ধান্ত হচ্ছে এবং সিদ্ধান্ত ইমপ্লিমেন্টেশনে গিয়ে সেটা পাল্টে যাচ্ছে কিনা অথবা কি ইমপ্লিমেন্টেশন করা হচ্ছে কেউ কিছু জানেন না। সামান্য একটা রেড জোন অ্যান্ড গ্রিন জোন নিয়েই অনেক রকমের হচপচ অবস্থা আমরা দেখতে পাচ্ছি। একটা বিরতির পরে বাকি অংশ শুনবো নিশ্চয়ই। দর্শক, আপনারা আমাদের সঙ্গে আছেন। ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা করোনা বান্ধব আমাদের আজকের শিরোনাম। অধ্যাপক ডক্টর প্রাণগোপাল দত্তের কাছ থেকে শুনছিলাম। ডক্টর মুস্তাক রাজা চৌধুরী আমাদের সঙ্গে আছেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। ডক্টর মোস্তফা জালাল মহিউদ্দিন তিনি আছেন বিশ্ব ব্যাংকের স্বাস্থ্য পুষ্টি ও জনসংখ্যা বিষয়ক কার্যক্রমের ক্লাস্টার লিডার ডক্টর জিয়াউদ্দিন হায়দার। আমি বারবারই জিয়াউদ্দিন হায়দারের কাছ থেকে ভিয়েতনামের উদাহরণ সেটা বারবার শোনার জন্য বারবারই প্রশ্ন করছিলাম। কিন্তু এটাও সত্য যে ভিয়েতনাম যেমন করে শুরু করেছে, অর্থাৎ করোনা শুরু হওয়ার সময় যেভাবে শুরু করেছে, সেটা হয়তো আমরা এখন এই মুহূর্তে প্র্যাকটিস করলে সেটা হয়তো সম্ভব হবে না, যেহেতু আমরা কমিউনিটি স্প্রেডিংয়ের কথা বলছি যে পুরোটা ছড়িয়ে গেছে। কিন্তু এই যে অনেক চিকিৎসক মারা যাচ্ছেন, আমি জানি যে ভিয়েতনামেও এই ধরনের একটা অভিজ্ঞতা আছে। তারা যখন সার্সের সময় তাদেরও অনেক চিকিৎসক মারা গেছিল। সেই লিটারেচারটা কি আমরা শেয়ার করতে পারতাম না চিকিৎসকদের মধ্যে? বা সেটাই কি সেই তখনকার ভুলটা তাদের কি হয়েছিল? কেন এত ডাক্তার মারা গেছেন? কেন এবার ডাক্তারের মৃত্যু হার একেবারেই কম, মানে নগণ্য? ডক্টর জিয়া। ধন্যবাদ মুন্নি সাহেব। ভিয়েতনাম আসলে ওরা দুটো এর আগে, কোভিডের আগে দুটো ঘটনা থেকে ওরা আসলে অনেক শিখেছে। একটা হলো 2003 থেকে 4 ওদের যে সার্স এপিডেমিক্স হয়েছিল, হ্যাঁ, সেখান থেকে ওরা শিখেছে। এবং 2009-10 ওদের দুইবার আপনার এভিয়ান ফ্লু, ইনফ্লুয়েঞ্জা ওখানে হয়েছিল। তো 2004-এ ভিয়েতনামে কোনো ডাক্তার বা হেলথ প্রফেশনালদের জন্য
ইনফেকশন প্রিভেনশন কন্ট্রোলের কোনো ন্যাশনাল প্রোটোকল ছিল না। না থাকার ফলে তারা অনেক ভুল করেছে নিজেদের প্রতিরক্ষা এবং যাতে ক্রস ইনফেকশন না হয় সেখানে তাদের অনেক ভুল হয়েছে, যার জন্য অনেক হেলথ প্রফেশনাল ওই সময় মারা গিয়েছে। ওইটার পরিপ্রেক্ষিতে এবার যখন কোভিডের এটা আসলো, প্রথম কেসটা ভিয়েতনামে মানে ধরা পড়লো আমরা কি 23 জানি যে জানুয়ারি। তখন ওনারা কি কি ভুল করেছিলেন? হেলথ প্রফেশনালদের কথা বলছি, তখন হ্যাঁ, তারা কি কি তখন ভুল করতেন? মানে ওরা তারা জানতো মানে এবং এখন আমাদের ওরা চিকিৎসকদের অনেকেই জানেন না মাস্কটা কখন খুলে রাখতে হবে, N95 পরবেন কি পরবেন না, অথবা যেই পিপির যে গাউন যেটা যেটা ট্রাউজার যেটা পরতে হয় সেটা যে ডোপিং নিয়েও তাদের নানা রকমের কনফিউশন রয়েছে। সেই জায়গাটা যদি একটু সহজ করে আমাদের জন্য পরিষ্কার করেন। হ্যাঁ, তো ওরা যেটা করেছে এই যে আপনার মাস্কটা কিভাবে পরতে হবে, পিপিই গাউনটা কিভাবে পরতে হবে, কিভাবে খুলতে হবে, খোলার সময় আবার তার হাতে বা তার মুখে স্পর্শ করে কিনা, এটা সম্পর্কে ডিটেইল প্রোটোকল ওরা এই ফেব্রুয়ারি মাসের 19 তারিখে মিনিস্ট্রি অফ হেলথ একটা প্রোটোকল আপনার পাবলিশ করে। ওটাকে বলে ওরা ভিয়েতনাম ইনফেকশন প্রিভেনশন এন্ড কন্ট্রোল প্রোটোকল ফর কোভিড-19। এটা ওরা শুধু পাবলিশ করে না, এই প্রোটোকল অনুযায়ী ওরা খুব দ্রুত কাস্টেড ট্রেনিং এর মাধ্যমে একেবারে মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীদেরকে ওইটার উপরে ট্রেনিং দেয়, যাতে করে নিজেদেরকে ওরা সুরক্ষা দিতে পারে। তার ফলশ্রুতিতে এবার ভিয়েতনামে মাত্র 3 জন স্বাস্থ্যকর্মী কোভিড-19 দ্বারা আক্রান্ত হয়েছে, যেখানে 2004-এ আমি ঠিক নাম্বারটা জানি না, অনেক স্বাস্থ্যকর্মী মারা গিয়েছে। আমার মনে হয় যে আমরা বাংলাদেশেও, এবং জালাল ভাই বলছিলেন, হ্যাঁ, এই ধরনের প্রোটোকল সরকার মিনিস্ট্রি অফ হেলথ এটাকে সার্কুলার করতেই পারে, এবং তার ভিত্তিতে দরকার হলে বিদেশি আমরা ট্রেনার এনে আমরা একটা খুব ক্রাশ ট্রেনিং আমার মনে হয় যে বাংলাদেশে করা সম্ভব। তার ফলে অনেক ডাক্তার এবং অন্যান্য মানে এটা তো স্বাস্থ্যকর্মীরা এখন এনে COVID-19 থেকে মানে আনা নেওয়াটা তো অনেক রকমের ঝামেলার মধ্যে পড়ে গেছি, যে ফ্লাইট বন্ধ, খোলা, 14 দিন কোয়ারেন্টাইন। আমাদের তো এখন তথ্য প্রযুক্তি, এবং আমরা বাটন চাপলেই, আমি তো আপনার সঙ্গে, আপনি কম্বোডিয়াতে বসে আপনি আমাদের সঙ্গে কথা বলছেন, সুতরাং এটা তো একটা অনলাইন ট্রেনিংয়ে হতে পারে, এবং একটি কেন সিরিজ অফ ট্রেনিং। ভিয়েতনামের অনেক চিকিৎসকরা একেবারে যেসব হাসপাতালগুলো আছে সেই হাসপাতালের সিসিইউতে তাদের সার্বক্ষণিক স্ক্রিন থাকতে পারে, তাদেরকে সব সময় দেখা যেতে পারে, সব সময় যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারে, সেটাও তো সম্ভব নিশ্চয়ই, তাই নয় কি? অবশ্যই সম্ভব, এবং আমার মনে হয় বাংলাদেশ সরকার চাইলে আমরা বিশ্ব ব্যাংক থেকেও এটাকে আমরা ফ্যাসিলিটেট করতে পারি। আমরা ভিয়েতনাম সরকারকে যদি অনুরোধ করি, আমরা সাউথ সাউথ লার্নিং আপনার এই অনলাইন প্ল্যাটফর্ম ইউজ করে আমার মনে হয় যে এটা দ্রুতই করা সম্ভব, যদি সরকার এটা নিতে চান বা ওনার স্বাস্থ্যকর্মীদেরকে ওনারা যদি এটার মধ্যে সম্পৃক্ত করতে চান, অবশ্যই সম্ভব। জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটির দুজন সদস্য। জি জি, এইটা ব্যাপারে আমি একটু বলতে পারবো? জি অবশ্যই অবশ্যই, জি ডক্টর জিয়াউদ্দিন। আরেকটা জিনিস যেটা ঘটেছে ওইসব দেশগুলোতে, সেটা হলো যে এই সাউথ ইস্ট এশিয়া পার্টিকুলারলি ওরা বলে যে মেকং বেসিন 6টা দেশ আছে, চায়না, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, থাইল্যান্ড এন্ড মিয়ানমার। এই 6টা দেশে ওরা একটা অ্যালায়েন্স করেছে, ওরা বলে MBDS, মেকং বেসিন ডিজিজ সার্ভেইলেন্স। কাজে এটার মাধ্যমে দুইটা জিনিস হয়, একটা হলো যে এই ক্রস বর্ডার তাদের ইনফরমেশন এক্সচেঞ্জ, যে কোথায় ইয়ে হচ্ছে, এই কোন নতুন আউটব্রেক হচ্ছে, এবং ওই আউটব্রেকের ইয়ে করে ওরা এই ইনভেস্টিগেশন, এবং এই আউটব্রেক হলে তখন কি করতে হবে। কাজে গত 20 বছর থেকে এই MBDS এর মাধ্যমে এইসব দেশে প্রচুর ট্রেনিং হয়েছে, যে কিভাবে নতুন একটা যদি আউটব্রেক হয় তাইলে কিভাবে এটাকে ডিল করতে হবে। কাজে ওই জিনিসটা ওই রিজিয়নে হয়েছে, কিন্তু আনফরচুনেটলি আমাদের রিজিয়নে সাউথ এশিয়াতে এই ধরনের কিছু নাই। কাজে আমার মনে হয় যে শুধু বাংলাদেশের ভিতরে না, আমার মনে হয় যে এই কাজটা আসলে পুরো আমাদের যেসব দেশ আছে বর্ডারে সবাইকে নিয়েও করতে হবে। সারা বছর ব্যাপী এটা করা দরকার, সারা বছর ব্যাপী ট্রেনিংটা থাকা দরকার। এই যে ধরেন চায়না থেকে এসছে একটা টিম, আমাদেরকে ট্রেনিং দিচ্ছেন, ঠিকই আছে, সরকার এনেছে, এই ব্যাপারে কোনো ভুল নাই, চলছে, কিন্তু এটা সমষ্টিগতভাবে সকল সময়ে যদি আমাদের ট্রেনিংটা আমাদের ছেলে মেয়েদের চিকিৎসকদের দিতে পারতাম তাহলে একটু ভালো হতো। মুস্তাক রাজা চৌধুরী, আপনার কাছে এই প্রসঙ্গে আরেকটা সংবাদ আপনাদেরকে দিয়ে রাখি মুনিশা, সেটা হলো বাংলাদেশ সরকারকে
ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে $100 মিলিয়ন একটা প্রজেক্ট দেওয়া হয়েছে এবং একই প্রপোজালকে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আরো $100 মিলিয়ন দিয়ে সাপোর্ট করছে। দুটো প্রজেক্টেই কিন্তু এই ট্রেনিংটা ধরা আছে, টাকা আছে। এখন এটা শুধু সরকারের সদিচ্ছার ব্যাপার। মানে এটাকে সমন্বয়, সদিচ্ছাও আছে ইনশাআল্লাহ, সদিচ্ছাও আছে, টাকাও আছে, এখন সমন্বয় দরকার, এক্সিকিউশন দরকার এবং আসলে বিড়ালের গলায় ঘন্টা বাঁধার একটা লোকও দরকার, ঘন্টিটাকে এখন বেঁধে যাবে কাজ আরম্ভ। ডক্টর মুস্তাক রাজা চৌধুরী, আপনার কাছ থেকে ওই যে ক্রিটিক্যাল অ্যাওয়ারনেসের 4টি ধাপ আমি একটু পরপর 1 2 3 4 যে কোনো মানে কোথা থেকে শুরু করব আমরা? আমার মনে হয় যে এইটা একেবারে গ্রাসরুট থেকে শুরু করা দরকার, একটা সামাজিক আন্দোলনের মাধ্যমে। আমরা আলাপ করছিলাম যে না, আমি বলছি ক্রিটিক্যাল অ্যাওয়ারনেস এর, আপনি ক্রিটিক্যাল অ্যাওয়ারনেস কথা বলেন। ক্রিটিক্যাল অ্যাওয়ারনেসটা বলতে গিয়ে মানে কি শেখাবেন প্রথমে, কোন জিনিসটাকে সচেতন করবেন, একেবারে প্রথম পয়েন্টটা কি? প্রথম পয়েন্টটা হলো যে এই ইয়ে সম্পর্কে, কোভিড সম্পর্কে জানানো, যে এটা কি জিনিস এবং এটা হলে কি হতে পারে, প্লাস এটা শুধু ভয় দেখানো না, যে এইটা যে 80% রোগীর কোনো হাসপাতাল দরকার না, এই ভালো সাইডটা, পজিটিভ সাইডটা সবাইকে জানাতে হবে। তো এইটা হলো একটা। দ্বিতীয় হলো যে এইটা থেকে পরিত্রাণের উপায়টা কি, এটা কিভাবে আমি পাবো না। ফর এক্সাম্পল, কাজে এই যে আমাদের যে এই বিহেভিয়ারাল এটিকেট গুলো আছে সেটা সম্পর্কে বলা, এবং থার্ডলি যদি হয় তাহলে কি করা, এই কয়েকটা 3-4টা জিনিস যদি আমরা আসলে ভালো করে বলতে পারি। আপনি কি মনে করছেন না যে এতদিনে যে 102 দিন বা তারও বেশি সময় ধরে আমরা এই বেসিক জিনিসগুলো ভালো করে বলতে পেরেছি, নাকি আপনি ভাবছেন যে এটা আমরা একদমই বলতেই পারিনি, বলাও হয়নি? না, একদম বলতে পারিনি সেটা বলবো না, রেডিও টেলিভিশনে হয়েছে, টেলিভিশনের মাধ্যমে হয়েছে, কিন্তু এফেক্টিভলি গ্রামের লোক যাকে বিশ্বাস করে প্র্যাকটিক্যালি হয়েছে। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অনলাইনে ট্রেনিং দেওয়া হয়েছে, আমাদের জাতীয় সংগঠনের বিএমএ অফিস থেকে আমাদের ডাক্তারদের ট্রেনিং দেওয়া হয়েছে। হয় নাই তা না, কিন্তু সাফিসিয়েন্ট না। আপনি যেটা বলতে চাচ্ছেন যে আরো ভালো মতন, আরো যদি সময় নিয়ে অভিজ্ঞ তার মানে আমরা কি এখন কি অন্তত এই 4জন বিশেষজ্ঞর কাছ থেকে যদি আমরা যে মতামতটা শুনলাম, যে এখন করোনাটা বাংলাদেশে যেই সমস্যাটা নিয়ে আছে এখন, এটা মোর অফ কমিউনিকেশন ডিস্টোরশনের প্রবলেম। যতটা না রোগ, তার চেয়ে বেশি রোগটাকে আরো ঘোলাটে করে ফেলা, ঘোলাটে ইনফরমেশন দিয়ে এটার সমন্বয়হীনতা এবং অজ্ঞতা, ভয় ইত্যাদি মিলে একটা খিচুড়ি মার্কা অবস্থায় আছে, তাই কি? কে বলবেন? ডক্টর মুস্তাক চৌধুরীর কাছ থেকেই শুনতে চাই। আমার তো মনে হয় কিছুটা ঠিক আপনি যেটা বললেন, যে আসলে কিছুটা গোলাটি করে ফেলছি আমরা, কিন্তু গোলাটি তো করা যায় ইনফরমেশনের মাধ্যমে অলসো। কিন্তু আমার মনে হয় যে ওই গোলাটিটা ভালো করতে পারেনি। যে আমাদের প্রচুর সুযোগ আছে যে আসল ভালো জিনিসটা, রিয়েল জিনিসটা মানুষকে জানানো, এবং সেটা জানাতে হলে যে গ্রাসরুটে কাজ করতে হবে, এটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস। অজ্ঞতার ভয়, এই দুটো কিন্তু একটা ভিশাস সাইকেল। আপনি অজ্ঞ হলে পরে ভয় পাবেন, আর ভয় পেলে আরো অজ্ঞ হবে। হ্যাঁ, তো এই ভিশাস সাইকেলকে ভাঙার জন্য যেটা সবচেয়ে প্রথমে দরকার, মোস্তাক ভাই বারবার বলছেন, গণসচেতনতা। আমি একটু আগে বলছিলাম আপনাদের যখন অফলাইনে ছিলেন, সেটা হলো আমাদের দেশে কিন্তু সবচেয়ে যে বড় সেক্টর, যারা জনগণের সাথে সবচেয়ে বেশি কাছে সম্পৃক্ত, এই লোকাল গভর্নমেন্ট। হ্যাঁ, আপনার এই যে আপনার মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট, এদেরকে কিন্তু আমরা একবার আলোচনায় আনছি না। হ্যাঁ, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে, মেম্বার সাহেব থেকে শুরু করে চেয়ারম্যান, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, আপনার এই যে বিভিন্ন পৌরসভা, এই যে ঢাকা বা চিটাগংয়ের মেয়র বা কমিশনার, এদের যে একটা বিশাল যে একটা গণ সম্পৃক্ততা, এদেরকে কিন্তু আমরা কাজে লাগানোর কথা একবারও বলছি না। বারবার আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়কে টানছি, যাদের কাজটা মূলত টেকনিক্যাল। স্বাস্থ্য মন্ত্রণালয় কিন্তু কখনোই গণসচেতন করার জন্য খুব বিশাল কোনো কাজ করে ফেলেছে কোনো দেশে, এটা আপনি দেখাতে পারবেন। ওনারা চিকিৎসায় খুব ভালো,
কিন্তু এই গণসচেতনতা করতে হলে মিনিস্টার উমেন অ্যাফেয়ার্স বাংলাদেশে ফর এক্সাম্পল জি বা এগ্রিকালচার মিনিস্ট্রি কিন্তু একবারে ব্লক লেভেলে ব্লক সুপারভাইজার আছে। জি জি আমরা কিন্তু এই যে আন্তঃ মন্ত্রণালয়ের যে সমন্বয়, হ্যাঁ, এদেরকে দিয়ে কিভাবে পুরো জনগণের সাথে এনগেজ হওয়া যায়, এটা কিন্তু আমরা এখন ঠিক মতো করি না। ভাই বলতে চাচ্ছেন জি এই মন্ত্রণালয়ের একটা বিরাট কাজ, বিরাট। জি তাই না ভাই? জিয়া ভাই, জি 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 আমরা আমরা মন্ত্রণালয় একটা একেবারে বিরাট শেষ কাজ, বিরতিতে যাই। সেটাও ধরা দরকার। করোনা বান্ধব এবং শেষ বিরতির পরে ডক্টর প্রাণগোপাল দত্ত বোধহয় আমাদেরকে গুছিয়ে একেবারে কনক্লুশন কিছু একটা বলবেন, কি করণীয়, অর্থাৎ টেকনিক্যাল পরামর্শ কমিটি কি করবেন আর আমরাই বা কি করব, যেটাকে আমরা বলছি অজ্ঞতার ভয়কেই আমরা এতদিন ধরে নাড়াচাড়া করছি এবং এই কারণেই করোনার পরিস্থিতিটা যতটা না স্বাস্থ্যগত তার চেয়েও বেশি এক ধরনের মিস ইনফরমেশনের নয়েজ, এবং সেখান থেকে কেউ কেউ ফায়দা লোটার চেষ্টা করছে। সে জায়গা থেকে আমরা একটু বেরিয়ে আসতে চাই। বেরিয়ে আসার 1 নাম্বার পথ কি, 2 নাম্বার পথ কি, 3 নাম্বার পথ কি ইত্যাদি নিয়েই আমরা প্রাণগোপাল দত্তের কাছ থেকে একটু আইডিয়া শুনবো বিরতির পরে। করোনা বান্ধব এই আলোচনায় আমাদের অতিথিদের কাছ থেকে নানা রকমের পরামর্শ, মতামত সবই শুনলাম এবং সবচেয়ে বড় প্রশ্নটা এখন যে এত সব মতামত, পরামর্শ, ক্রিটিক্যাল অ্যাওয়ারনেস, এক ধরনের সমন্বয় ইত্যাদি, অজ্ঞতা ভয় দূর করা, সেগুলোর জন্য আসলে এখন যে অবস্থা আমরা বলছি যে করোনা আসলে যতটা না রোগ তার চেয়ে বেশি এটা এক ধরনের নয়েস, মিসকমিউনিকেশন এবং অন্যান্য সুবিধা, অসততা, এগুলোর সব কিছু মিলে একটা খিচুড়ি মার্কা অবস্থায়। সেখান থেকে আমরা যদি ঠিকঠাক জায়গায় উঠতে চাই, অর্থাৎ আবার জীবন জীবিকায় ফিরতে চাই সুস্থ সবল বাংলাদেশে, আমরা কোথা থেকে শুরু করব? বিড়ালের গড়ায় ঘণ্টাটাই কে বাঁধবে? আমি অধ্যাপক প্রাণগোপাল দত্তের কাছে অনেকগুলো প্রশ্ন করেছিলাম, তার মতামত শুনেই শেষ করব অনুষ্ঠান। আমি তো শুরু থেকেই বলেছি যে আমিও বলেছি, জালাল ভাই বলেছেন, আমরা যারা এখানে আছি, মুস্তাক ভাই, জিয়া ভাই সবাই বললেন যে কোথাও একটু সমন্বয়হীনতা ছিল। এখন কিন্তু এটা আস্তে আস্তে কাভার আপ হয়েছে। যেমন মানুষকে কিছু ভুল ধারণা দেওয়া হয়েছিল, সবাই শুরুতে শুরু করলো যে আইসিইউ ভেন্টিলেশন লাগবে, আইসিইউ ভেন্টিলেশন লাগবে, কিন্তু একটা আইসিইউ বেডে যায় আপনার 25 লক্ষ টাকা, অথচ 3 লক্ষ টাকা দিয়ে যদি আমরা হাই ফ্লো অক্সিজেন নেজাল ক্যানুলা নিয়ে আসি, সেটা কিন্তু ওইটা দিয়ে সাবস্টিটিউট হচ্ছে। কতগুলি প্রচার হয়েছে, এগুলি শুধু অপপ্রচার হয়েছে। আর নাম্বার 2, এই যে কেনার প্রসেসটা, একটু আগে জিয়া ভাই বললেন ওয়ার্ল্ড ব্যাংক দিয়েছে, ইউনিসেফ দিয়েছে, টাকা দিয়েছে, টাকা আছে, কিন্তু সেটা কেনার যে পদ্ধতিটা, সেটাতে কিছু আবার ভুল ভ্রান্তি রয়ে যাচ্ছে। আর এত ভুল ভ্রান্তি, আজকে আমি খবর পেলাম যে অক্সিজেন সিলিন্ডারের জন্য অর্ডার দেওয়া হয়েছে, কিন্তু অক্সিজেন সিলিন্ডারকে অক্সিজেন যাওয়ার জন্য রেগুলেটর লাগে, সেই মিটারটা দেওয়া হয়নি। তাহলে এখন দেখা গেল 5000 অক্সিজেন সিলিন্ডার আসলো, কিন্তু 5000 মিটার আসেনি। এই কাজে লাগে। তো এই জিনিসগুলো সমন্বয় হচ্ছে না। আর আমি সবচেয়ে আগে, আমরা যখন বিরোধীতে ছিলাম তখন কিন্তু আমি একটা কথা বলছিলাম, এটা শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ না, এটা সার্বিকভাবে সবার সমন্বয় করা উচিত। যেমন একটা মৃত ব্যক্তির দাফন, সেটা একটা লোক মারা গেছে, তাকে তার এলাকাতে নিতে দিচ্ছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থানীয় সরকার যে ইউনিটগুলা, স্থানীয় সরকার মন্ত্রণালয় স্থানীয় সরকার ইউনিট আছে, শুধুমাত্র সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যদি একটা আদেশ দেওয়া হয়, যেই ইউনিয়নে যেই লোকটা মারা যাবে তার সৎকারের দায়িত্ব এই ক্রাইসিস মুহূর্তে ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান এবং 9 জন কাউন্সিলরের, তারা একটা কমিটি করবে, দরকার হলে আরো লোক নেবে, এই সৎকারের দায়িত্ব তাদের হাতে। এখনো কিন্তু আমরা যতই বলেছি, মানুষের কানে এই খবরটা পৌঁছেনি যে 3 ঘন্টা পরে বা 4 ঘন্টা পরে ওই লোকের থেকে করোনা ছড়ানোর আর কোনো পথ নেই। কিন্তু কেন এটা হবে? মানুষ কি করে এত অমানবিক হতে পারে? ভয়ভীতি এমন পর্যায়ে গেছে, বাবা ছেলের লাশ দাফন করতে যাচ্ছে না, ছেলে তার মায়ের লাশ দাফন করতে যাচ্ছে না, রেখে চলে যাচ্ছে। এই যে আপনি যে কথাটা বললেন, এটা যদি আমরা
সেইভাবে মোটিভেশন করতে পারি। আমরা আইনের মাধ্যমে প্রাণগোপাল দত্ত শেষ করবেন আপনি, মাধ্যমে করা আপনার যেতে পারে। অনেকগুলো মানে যে পয়েন্ট আমরা শেষ শুনি। ডক্টর প্রাণগোপাল দত্ত আরো দু একটা পয়েন্ট আছে মনে হয় শেষ করে। তারপরে যে কথাটা আমি বলেছিলাম যে আমাদের যে ল্যাবরেটরি গুলা হয়েছে, ঘুট করে 52টা ল্যাবরেটরি হয়ে গেল পরীক্ষার জন্য, এটা একটা কন্টাজিয়াস ডিজিজের ভাইরাল টেস্ট করা হচ্ছে। এটার একটা বায়োসেফটি বলে একটা কথা আছে, যাতে ওই ল্যাবরেটরি থেকে এটা বাইরে না ছড়াতে পারে সেই দিকে কিন্তু খেয়াল করা হয়নি। আর এখন আমি আরেকটা জিনিস বলেছি, সেটা হলো যে অ্যান্টিবডি টেস্ট। এখন ওইটাও নিয়ে যখন আলাপ আলোচনা আমরা করার পরে বলে যে WHO সেটা রিকগনাইজ করে নেয়। আর WHO তো এই নিয়ে ডানে বায়ে যে কতবার তাদের মত বদলালো আপনারাই দেখেছেন। এক হাইড্রোক্সিক্লোরোকুইন নিয়ে বললো, রেমডেসিভির নিয়ে বললো, অর্থাৎ যা খুশি তাই তারা বলে যাচ্ছে। অর্থাৎ তাদের মধ্যে একটা সমন্বয়হীনতা কাজ করছে, সেটা শুধু আমাদের মধ্যে না, তাদের সুবিধার জন্য তারা বলে যাচ্ছে। হ্যাঁ, তো আমি যেটা বলবো যে এখন স্থানীয় সরকার, স্বরাষ্ট্র, স্বাস্থ্য সহ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে তার সার্ভিলেন্সে প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা উপজেলায় কমিটি করে মানুষকে মোটিভেট করা, কিভাবে কি হলে পরে ডাক্তারের কাছে যেতে হবে, কিভাবে লোকজন তাকে সাহায্য করবে, সেই কমিটিগুলি করে এটা ইমপ্লিমেন্ট করা যায়। এবং আমি এখনো আশাবাদী যে এটা কন্ট্রোল করা যাবে। যে ডক্টর প্রাণগোপাল দত্ত শেষ প্রশ্ন একেবারে ছোট্ট করে, যে আপনি এত সুন্দর করে গুছিয়ে সব প্রবলেমগুলোও জানেন এবং সমাধানগুলোও জানেন, এবং সমাধানের যে প্রক্রিয়াটা কিভাবে কোথা থেকে শুরু করতে হবে সেটাও বললেন। এটা কি জাতীয় টেকনিক্যাল কমিটিতে বলা যায় বা বলেছেন? আমরা বলেছি, আমরা সাজেশন দিয়েছি, এবং আমরা কিন্তু ইমপ্লিমেন্টারি অথরিটি না। জি আমি জানি, বলেছেন। আচ্ছা, বলেছেন, সাজেশন দিয়েছেন, অথরিটি নয়। এখান থেকে তো আর জি শুনেন, রাষ্ট্রের যে 3টা স্তম্ভ আমরা জানি, যে লেজিসলেচার, অ্যাডমিনিস্ট্রেশন এন্ড জুডিশিয়ারি, তার চেয়ে বড় আরেকটা স্তম্ভ হলো মিডিয়া। মিডিয়ার কিন্তু এখানে একটা বিশাল বড় ভূমিকা আছে, যে আপনারা যদি বারবার করে এই সচেতনতা সৃষ্টি করার জন্য প্রচার করেন, মানুষ কিন্তু 5বার শুনলে এটা কিন্তু কন্ডিশনিং হবে। মানুষকে কিন্তু কন্ডিশনিং করতে হবে। এখানে আমার মিডিয়া কর্মী হিসেবে আমার অনেক মন্তব্য আছে, অবজারভেশন আছে। কারণ মিডিয়াকে শোনার মতো অবস্থায়ও কি আমরা রেখেছি? আপনি এক আকাশে 400টা টেলিভিশন চ্যানেল ছেড়ে দিয়েছেন। আমি ডক্টর প্রাণগোপাল দত্তের একেবারে স্পেসিফিক পরামর্শগুলো প্রচার করছি, আপনি এখন অন্য টেলিভিশনগুলো বা অন্য বিভিন্ন দেশের টেলিভিশনগুলো খুলে দেখেন কোথায় কি কি প্রচার হচ্ছে। সুতরাং কিভাবে আপনি সামান্য একটা মাস্ক একজন সাধারণ মানুষের হাতে তুলে দেওয়ার জন্য, অ্যাওয়ার করার জন্য কতটা বেগ পেতে হচ্ছে সেটা মিডিয়াই বোঝে, বা নিশ্চয়ই চিকিৎসকরা আপনারাও বুঝতে পারছেন। অনেক অনেক ধন্যবাদ যারা ছিলেন, এবং অনেকটা হতাশার সুর নিয়েই আমাদের আজকের অনুষ্ঠান শেষ করতে হলো, যে অনেকবার করে টেকনিক্যাল কমিটিতে এইসব বিষয়গুলো আলোচনা হয়েছে। ইমপ্লিমেন্টেশনের অথরিটি আপনারা নন, যেহেতু আপনারা পরামর্শক, কিন্তু যারা আছেন তারা কি শুনছেন এগুলো, তাদের ভুলগুলো শুধরাবার চেষ্টা করছেন, নাকি ভুলের সাগরে আবার গা ভাসাচ্ছেন, মনে করে নিচ্ছেন যে করোনা থেকে তারাই বেঁচে যাবেন আর বাকি সবাই উধাও হয়ে যাবে? জানি না এই থিওরি কতখানি সত্য। এটা যেন সত্য না হয়, অন্তত আমরা করোনা বান্ধব একটা অবস্থায় থাকতে পারি সকলে মিলে, সকলের চেষ্টায়। সেই প্রত্যাশা নিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। ভালো থাকবেন সবাই।